শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলছেন সোহেল তাজ। আবু সাইদের শরীরে মিলেছে শর্টগানের গুলির চিহ্ন। এদিকে রিমান্ডে সালমানের স্বীকারোক্তি, 5 নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। কক্সবাজারের ডাকাতে ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলছেন সোহেল তাজ। শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের কাছে কনক সারোয়ার জানতে চান যে দায়িত্ব নেওয়ার 5 মাসের মাথায় কেন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন। জবাবে সোহেল তাজ বলেন, দায়িত্ব নেওয়ার সময় আমি ইন্সপায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটি গুণগত চেঞ্জ আসবে, একটা সিস্টেমিক চেঞ্জ আসবে। আমি সেই বিশ্বাস থেকে ইলেকশন করেছিলাম, প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম। তিনি বলেন, বাট আই ফিল কমপ্লিটলি বিট্রেড। আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর উপর। শি বিট্রেড মি, শি বিট্রেড দ্য পার্টি আওয়ামী লীগ, শি বিট্রেড বাংলাদেশ। বিকজ আমরা যে দিন বদলের সনদ, যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করব, সেটা করতে হলে প্রথম 6 মাসে সেই চিত্র পাওয়া যেত, কিন্তু আমরা তো সেদিকে যাইনি, বরং গতানুগতিক পলিটিক্যাল কালচার মেনটেন করে আমরা সেটাকে আরো ধ্বংস পথে। এছাড়াও 1 ঘন্টা 4 মিনিট 58 সেকেন্ডের দীর্ঘ আলাপচারিতায় সোহেল তাজ নানান বিষয় নিয়ে কথা বলেছেন জেল হত্যা নিয়ে, বিডিআর বিদ্রোহ নিয়ে, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, বদলি বাণিজ্য, ক্ষমতার বাইরে থাকলে এক হাসিনা, ক্ষমতায় গেলে হাসিনার বদলে যাওয়া, জুলাই অভ্যুত্থানে গণহত্যার পরও নিজের বোনের আওয়ামী লীগে থাকা এবং দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে। শুধু তাই নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না। হত্যা, গুম, খুন, দুর্নীতির সঠিক বিচার হলে এমনিতেই আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। আবু সাইদের শরীরে মিলেছে শর্টগানের গুলির চিহ্ন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক এমপি সাদেক খান এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আরও কয়েকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মৃত্যুর 2.5 মাস পর পাওয়া ময়নাতদন্তের রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন আবু সাইদ। কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের তাক করা অস্ত্রের বিপরীতে বুক পেতে দাঁড়িয়েছিলেন তিনি। ওই সময় পুলিশ সদস্যরা হঠাৎ তার দিকে রাবার বুলেট ছুটতে শুরু করে। তখন সাইদের হাতে একটি লাঠি ছিল, যা দিয়ে তিনি গুলি ঠেকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছিলেন। এ ঘটনার পর বেশ কয়েক পা পিছিয়ে তিনি সড়কের বিভাজক পার হন এবং হঠাৎ মাটিতে বসে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। আবু সাইদের বুক পেতে দাঁড়িয়ে থাকার ওই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে দেশব্যাপী তুমুল আলোড়ন শুরু হয় এবং আন্দোলন আরো গতি পায়। গণমাধ্যমের হাতে আসা আবু সাইদের ময়নাতদন্তের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এর আগে গত 16 জুলাই রাত 11টা 50 মিনিটে আবু সাইদের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে এটিকে হোমিসাইডাল বা হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, আবু সাইদের কানের উপরের দিকে মাথার খুলিতে দৈর্ঘ্যে 3 ইঞ্চি ও প্রস্থে 1.5 ইঞ্চি আয়তনের গর্ত ছিল, যেখান থেকে রক্তক্ষরণ হয়েছে এবং রক্ত জমাট বাঁধা ছিল। এছাড়া বুক, পেট, পা সহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট ছোট রাবার বুলেটের গর্ত ছিল, সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মাথার আঘাত, শরীরে রক্তক্ষরণের কারণে আবু সাইদ শকে চলে যায়, এতে তার মৃত্যু হয়। রিমান্ডে সালমানের স্বীকারোক্তি, 5 নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। আওয়ামী লীগের 5 জন নেতার জন্য কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গ্রেপ্তারের পর রিমান্ডে তিনি স্বীকারোক্তি দিয়েছেন বলে ডিবি সূত্রে জানা গেছে। ওই 5 নেতা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সংশ্লিষ্ট ডিবি সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ডিবিকে জানিয়েছেন 5 জন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, আর এই পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। সালমান বলেছেন, আমি যেহেতু ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো, ওই সব বৈঠক থেকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিত। আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম, কিন্তু তিনি পাত্তা দিতেন না। রুদ্ধদ্বার বৈঠকগুলোতে আমাকে রাখতেন না। কারফিউ ঘোষণার দিন ওবায়দুল কাদেরের দেখা মাত্র গুলির নির্দেশ, এর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইনগতভাবে এটা বলার সুযোগ নেই। তিনি কেন
কেন এ ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন। যুক্তরাষ্ট্র কানেকশনের বিষয়ে জানতে চাইলে তিনি ডিবিকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোনো বিশেষ কানেকশন ছিল না। তারা আমাদের দেশে অনেক বিনিয়োগ করেছেন, কিন্তু টাকা নিতে পারছিল না। এ কারণে তারা মাঝে মধ্যে আমাকে নক করতো। যুক্তরাষ্ট্রের লোকজন কেন বারবার এসে আপনার সঙ্গে বৈঠক করতো জানতে চাইলে সালমান এফ রহমান টিভির সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেন, বৈঠকগুলো ছিল মূলত অর্থনৈতিক বিষয়। ডলার সংকট সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিলাম না। তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আমি কোনো কথা বলতাম না। 5ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক আওয়ামী লীগের বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তারা গ্রেপ্তার হন। বিভিন্ন মামলায় ডিবি হেফাজতে রিমান্ড শেষে ইতোমধ্যে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের অনেকেই বলেছেন তারা শেখ হাসিনা সহ অন্যদের বারবার সতর্ক করেছেন, বলেছেন যা হচ্ছে তা ভালো হচ্ছে না, কিন্তু তারা কোনো উপদেশই শোনেননি। শেখ হাসিনা ছিলেন একরোখা। ডিবি জানায়, জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অন্যরা যেসব অভিযোগ তুলেছেন সেসব ডিবি হেফাজতে অস্বীকার করেছেন পলক। পলক ডিবিকে জানিয়েছে, অবস্থা বেগতিক দেখে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। শেখ হাসিনা সহ অন্য নেতারা তাকে পদত্যাগ করতে দেয়নি। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তাকে গালিগালাজ করেছেন, বলেছেন এই মুহূর্তে মন্ত্রিসভার কেউ পদত্যাগ করলে সরকারের উপর চাপ বাড়বে। ওবায়দুল কাদের তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। শেখ হাসিনার সামনে পলককে অপমান করা হলেও তিনি কোনো ভূমিকা নেননি। উল্টো তার অবস্থান ছিল নানক কাদেরকে পক্ষেই। কক্সবাজারে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত। কক্সবাজারের চকরিয়ায় অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে লেফটেন্যান্ট তাজনিম কক্সবাজারের চকরিয়ায় অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নামে সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। দিবাগত রাত 4টার দিকে উপজেলার দুলহাজারা ইউনিয়নের মাইসপাড়া এলাকায় ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের বাড়ি টাঙ্গাইলে। তিনি পাবনা ক্যাডেট কলেজ হতে উচ্চ মাধ্যমিক শেষ করেন। এরপর 82তম দীর্ঘমেয়াদী কোর্সে 2022 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন। আইএসপিআর জানায়, আনুমানিক 4টার দিকে মাইসপাড়া গ্রামে অভিযান পরিচালনার সময় ডাকাত দল সেটা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এর সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এর সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন। এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। অভিযানে যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে 3 জন ডাকাতকে আটক করেছে বলে আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাশাপাশি একটি দেশে তৈরি বন্দুক, 6 রাউন্ড গোলাবারুদ সহ উদ্ধার করে সেনাবাহিনী। চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া বলে, নিহত সেনা কর্মকর্তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।